ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে জানালেন ক্যাডম্যান। নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল সহ 9 জনকে। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের তাগিদ। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না বিএনপি। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। এবং বায়ু দূষণের যন্ত্রণা পিছু ছাড়ছে না ঢাকাবাসীকে। হুমকিতে জনস্বাস্থ্য, মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালেও বিচার চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। ক্যাডম্যান জানান, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই জুলাই-আগস্ট গণহত্যার বিচার চলছে। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অনেক মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে টবি ক্যাডম্যানের, যে কারণে 2010 সালে মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। কিন্তু তখন তাকে বাংলাদেশে ঢুকতেই দেয়নি আওয়ামী লীগ সরকার। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ক্যাডম্যানই এখন এসেছেন আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের বিচার কাজে, তাও আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসাবে। বুধবার সকালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এসে বৈঠকে বসেন প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তাদের সঙ্গে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন এই ব্রিটিশ আইনজীবী। জুলাই-আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক মান মেনে করা হচ্ছে। ট্রাইব্যুনালের 2-1টি ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করা যেতে পারে। গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। শেখ হাসিনাকে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা নিশ্চয়ই বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আশা করি তারা বাংলাদেশের রুল অব লর প্রতি শ্রদ্ধা দেখাবে। বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়, সেটির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। তার মতে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন থাকলেও বাংলাদেশে আইন অনুযায়ী সব হবে। বাংলাদেশের বাস্তবতাটা আলাদা, এই বিষয়টা ওইসব দেশকে বুঝতে হবে। আদালত ঠিক করবেন মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না। আসামি পক্ষ চাইলে বিদেশি এমন উপদেষ্টা নিয়োগ দিতে পারবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন, কিন্তু তারা কোর্ট রুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। বর্তমানে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ কয়েকজনের বিচার চলছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক বিমানমন্ত্রী ফারুক খান সহ 9 জনকে আলাদা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত আলাদা মামলায় গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন। তবে অসুস্থতার কারণে আদালতে আনা হয়নি আলহাজ কামাল আফেদ মজুমদার ও হাসানুল হক ইনুকে। কাজী পাপ্পুর আরও একটি রিপোর্ট। বনানী থানার হত্যা চেষ্টা মামলায় সিএমএম কোর্টে হাজির করা হয় শাহজাহান ওমরকে। পরে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এ সময় এজলাসে তাকে নিয়ে নানা কটূক্তি করেন আইনজীবীরা। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাজনৈতিক বেঈমান একটা হলো ব্যারিস্টার শাহজাহান ওমর, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে। হাত মিলিয়ে ওদের সংসারটা সুখের হয় নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা চেষ্টা করা হয়েছিল। ওই মামলা তাকে উপস্থাপন করে তাকে এই মামলায়, যেহেতু শাহজাহান নামে আসামি, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হত্যা মামলার আসামি থাকার পরেও অনেকে এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয় রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে। ডিজিটালকে ব্যবহার করে অনেক অপকর্ম করছে, সিদ্ধান্ত কর্মকর্তা কাছে এগুলি স্পষ্ট হচ্ছে।
এবং এই রাস্তা ধরেই তদন্ত কর্মকর্তা অনেককে গ্রেপ্তার করছে। এ সময় ঢালাওভাবে মামলা ও গ্রেফতারের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবী। অনেক ইনোসেন্ট ব্যক্তি যাদের কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো এনিমিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। এদিন আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিটু, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারিকে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে পার্বত্য জেলা পরিষদে প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন, আর এই কারণে সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এর দূরত্ব জয় করা সম্ভব। অত্যন্ত চমৎকার একটা এলাকা চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে, এবং এত রকমের ক্ষুদ্র নির্গোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে অন্য কোনো দেশের ষড়যন্ত্র মেনে নেবে না বাংলাদেশ। তরুণ সমাজ সর্বশক্তি দিয়ে দেশকে রক্ষা করবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাঙালি কখনো পরাজয় মেনে নেয়নি, আগামী দিনেও নেবে না। আরেক অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেন জানান, বাংলাদেশ প্রশ্নে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। আরো জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের লং মার্চ। উদ্বোধনী বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী একজন রক্তপিপাসু লেডি ফেরাউনকে জায়গা দিয়েছে। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। তরুণ সমাজ সর্বশক্তি দিয়ে দেশকে রক্ষা করবে বলে এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন রুহুল কবির রিজভী। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। বন্ধুরা, আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য রেখেছে, তাদেরকে আবার বলা হয়েছে একজন বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। জানান, অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মানবে না বাংলাদেশ। বর্ডারের ওপার থেকে অনেক মিডিয়া, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক ভুয়া খবর দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে তাদেরকে জিজ্ঞেস করা উচিত, আগরতলাতে আমাদের সহকারী হাই কমিশনে যে আক্রমণ হলো, এটি ভিয়েনা কনভেনশনে কোথায় লেখা আছে? দায়িত্ব তো ভারত সরকারের ছিল, তারা সেই দায়িত্ব পালন করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। ধর্মনিরপেক্ষতায় ভারত কতটুকু বিশ্বাস করে সন্দেহ প্রকাশ করে জাহিদ হোসেন জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব মানুষ আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র যে কর্নার থেকে হোক না কেন, তা রুখে দেওয়ার জন্য আজকে জাতীয় ঐক্যবদ্ধ। এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের আজকের ইস্পাত কঠিন ঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানি দেশের মানুষ পরোয়া করে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
তিনি বলেন, দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশনে তিনি এসব কথা বলেন। জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। তাদের ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডব দিয়ে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল, আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সেই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। দেশপ্রেমিক সকল শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে রাজপথে নেমেছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। সেই সঙ্গে শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজন করা হয় প্রতিবাদী পদযাত্রার, যা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও সেগুন বাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। আমাদের বন্ধুত্বসুলভ আচরণ থাকবে, তারা প্রতিবেশী দেশ হিসাবে তাদের এই বিমাতাসুলভ আচরণ বন্ধ করবে, এই দেশকে তাদের আমাদের মতে চলতে দিবে এবং আমাদেরকে সাম্প্রদায়িক দেশ হিসেবে একটি তকমা লাগাতে চায়। আমরা সেই সুযোগ কোনোভাবেই আমরা কাউকে দেব না, কোনোভাবে বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেব না। সকল বিদেশি দেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিদ্যুৎ খাতে চুক্তি বাতিলের কথা বলাটা সহজ হলেও তা থেকে বের হয়ে আসাটা অনেক ব্যয়বহুল বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে জ্বালানি সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় টেকসই উন্নয়নের পথে না হেঁটে উল্টো বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতির সুযোগ করে দেয়াই গত সরকারের মূল লক্ষ্য ছিল বলে জানান জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। আরও জানাচ্ছেন মেজবা রহমান। শুরু হয়েছে বাংলাদেশের জ্বালানি সমৃদ্ধ 2050 নিয়ে 3 দিনের সম্মেলন। 2023 সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের সফলতার উপর দাঁড়িয়ে নবায়নযোগ্য শক্তির পথে অগ্রযাত্রা গতিশীল করা এবং টেকসই উন্নয়নে সমন্বিত পদ্ধতির মাধ্যমে সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বর্ধিত 23টি সংগঠনের মিলিত উদ্যোগে এবারের আয়োজন। এ সময় পরিবেশ উপদেষ্টা জানান, বিগত সরকারের আমলে যে ধরনের অসম চুক্তি হয়েছে, অস্বাভাবিক খরচ করা হয়েছে, তার দায় এই সরকারকে বহন করতে হচ্ছে। ড্যামেজ কন্ট্রোল করতে এই সরকারের অনেকটা সময় লেগে যাচ্ছে। যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো আপনারা জানেন যে এগুলো একটা রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি। বাংলাদেশের জন্য এগুলোর সেফগার্ড আমরা তেমন রাখিনি। আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে, এখন ওই প্রকল্পগুলোর ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে, ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে, একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়ার। সৈয়দা রিজওয়ানা আরও জানান, চুক্তি বাতিল অতটা সহজ নয়। নাইকো চুক্তি বাতিল করতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়েছে, তবু অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জটা নিয়েছে। আমরা নাইকো চুক্তির দিকে তাকাই, সেই নাইকো চুক্তির থেকে বের হয়ে আসতে এই দেশকে একদম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে হয়েছে এবং এগুলো বের হয়ে আসার প্রক্রিয়াও কিন্তু অনেক বেশি ব্যয়বহুল। সম্মেলনে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান জানান, দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার আন্তরিক। বিগত সরকারের দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি। was to use the state machinery for corruption. That was the prime goal. Energy, supply of energy was not the prime thing. So that's why when this interim government came, so what we focused on is to remove those things that allowed the use of government machinery for corruption. বিদ্যুৎ খাতে একটি টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে আগামী 13 ডিসেম্বর পর্যন্ত চলবে সম্মেলনটি। We are also moving away from IPP policy
replacing it with Martian power policy. মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও রাজধানী ঢাকা। নভেম্বরের চেয়েও চলতি ডিসেম্বরে ঢাকার বায়ুর অবস্থা আরও খারাপ। গত 9 দিনে একদিনও ঢাকার বায়ুর মান ভালো ছিল না। দূষিত বাতাসে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ায় বাইরে বেরোলে মাস্ক পরার পরামর্শ চিকিৎসকদের। আর বিশেষজ্ঞরা বলছেন দূষণ কমাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গেল নভেম্বরে একদিনও নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারেননি ঢাকার মানুষ, আর চলতি মাসের অবস্থা আরো খারাপ। নীতি নির্ধারক পর্যায়ে বা যারা আর কি অথরিটি বা আছে, তারা যদি এটা নিয়ে একটু বিশেষভাবে চিন্তা ভাবনা করে কিভাবে, তাহলে মানুষ, প্রাণী যা কিছু এবং গাছপালা যা কিছু হোক, পরিবেশটা সুন্দর থাকে, সব মিলে সার্বিক পরিস্থিতি সুন্দর হয় এবং যারা অসুস্থ, যাদের কষ্ট হচ্ছে, তারা আর কি হচ্ছে যে কিছুটা হলেও রিমুভ পাবে। বর্তমান সময়ে অবস্থা আরো খারাপ আর কি। 5 বছর ধরে দূষণের পরিমাণ বাড়ছে। এর কারণ হিসেবে গবেষকরা বলছেন অপরিকল্পিত নগরায়ন, নির্মাণ কাজের ব্যবস্থাপনা বলে কিছু নেই, দূষণ রোধে কোনো তৎপরতাও চোখে পড়ছে না। সায়েন্টিফিক কোনো ডকুমেন্টস নাই যে এইটা কিভাবে তৈরি হয়েছে। আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে ইনফরমেশনগুলোকে নিয়ে আমরা নকল করি, হ্যাঁ, আমরা ওইটাকে কপি পেস্ট করে আমাদের গাইডলাইন ভ্যালুগুলো বানাই। ফলে এইটা হচ্ছে একটা নেগেটিভ সিনারিও যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কনসেপ্ট বাংলাদেশে যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে এখানে অনেকগুলো সমস্যা দেখা যায়। বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যান্য সমস্যার মধ্যে যেটি মানব স্বাস্থ্যের জন্য মহামারীর চেয়েও বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে সেটি হলো বায়ু দূষণ। পার্সন ওয়াইজ যেটা একটা মাস্ক পরতে পারি, একটা মাস্ক পরে করতে পারি, আর যদি শিল্পায়নের ক্ষেত্রে কোনো নীতিমালা করে দেয়। বুধবার সকালে ঢাকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। বিশ্বের মোট 126টি শহরের মধ্যে বায়ু দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের 2 মাস ব্যাপী রিটেল প্রোগ্রাম স্বাধীনতা অফার শেষ হয়েছে। এই উপলক্ষে রাজধানী ধানমন্ডির একটি রেস্টুরেন্টে পুরস্কার বিতরণী ও রিটেলারদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আকিজ ফুডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফজলে করিম, ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মোফাজ্জল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, আগামী দিনেও রিটেল ব্যবসায়ীদের জন্য নতুন নতুন উদ্ভাবনী প্রোগ্রামের আয়োজন করবে আকিজ ফুড। দেশের শীর্ষস্থানীয় নিত্য ব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ তাদের ফ্ল্যাগশিপ বিজনেস প্রতিযোগিতা বিজ মায়েস্ট্রোজের 15তম আসর শেষ করেছে। গ্র্যান্ড ফিনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার, মানব সম্পদ পরিচালক দুর্দানা কবির সহ ইউনিলিভারের অন্য শীর্ষ কর্মকর্তারা। আয়োজকরা জানান, ইউনিলিভার তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সমৃদ্ধ ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা প্রদান দিয়ে আসছে। দেশের বাইরের খবর, ইসরায়েলি বিমান হামলার পর এবার সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এতে দেশটির উত্তর ও পূর্বের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কেটস। অন্যদিকে সিরিয়ায় শান্তি স্থিতিশীলতার ডাক দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। 48 ঘন্টায় ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর পর এবার সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। সিরিয়ার মানবিজে তিশরিন বাঁধকে লক্ষ্য করে মঙ্গলবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির জ্বালানি বিভাগ। এতে উত্তর ও পূর্বের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে সিরিয়ার ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক দিনগুলোয় বেসামরিক অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী সরে গেছে, তবে মাউন্ট হারমেনের সিরীয় অংশের পরিত্যক্ত সামরিক ঘাঁটিও নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সিরিয়ার সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠন করবে ইসরায়েল। ইতোমধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি।
অন্যদিকে সিরিয়ায় শান্তি স্থিতিশীলতার ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বাশির। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার আল জাজিরাকে দেয়া প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, এখন সিরিয়ার জনগণের স্থিতিশীলতা ও শান্তি উপভোগ করার সময় এসেছে। 2025 সালের 1 মার্চ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন বশির। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে জানালেন ক্যাডম্যান। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল সহ 9 জনকে। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের তাগিদ। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না বিএনপি। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। এবং বায়ু দূষণের যন্ত্রণা পিছু ছাড়ছে না ঢাকাবাসীকে, হুমকিতে জনস্বাস্থ্য। মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।